পর রবিবার বিকেলে মহিষাদল সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে মহিষাদল রবীন্দ্র পাঠাগারে আয়োজন করা হয় শতায়ু স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্তের জন্মদিন। ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী সহ অন্যান্যরা। সংস্থার সদস্য জানান, স্বাধীনতা আন্দোলনে মহিষাদলের ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এই উদ্যোগ। দুধারে সারি করে দাঁড়িয়ে মহিলারা, হাতে শঙ্খ ও ফুল। শতায়ু স্বাধীনতা সংগ্রামীকে শঙ্খধ্বনি ও পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে স্বাগত জানানো হয় মহিষাদলের সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে। আমরা পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে পরিবৃত্ত করে তাকে আমরা আমাদের মঞ্চে আহ্বান করছি। শঙ্খধ্বনি, পুষ্পবৃষ্টি এবং আমাদের সদস্যরা পরিবৃত্ত করে তাকে আমরা মঞ্চে নিয়ে আসছি। এটা এক আনন্দঘন অনুষ্ঠান, এক সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে আমরা বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী যিনি শতবর্ষে পদার্পণ করেছেন মহিষাদল সংস্কৃতি সভার পক্ষ থেকে আমরা পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে তাদের অনুরোধ করছি আপনারা দাঁড়িয়ে সম্বর্ধনা জ্ঞাপন করুন। সেই মহাকাশ পানি চন্দ্র সূর্য গ্রহতারা ছাড়ি গোলক 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 ভেদিয়া খোদা বাসো মানুষ ছেদিয়া জানিয়াছে বিস্ময় আমি বিশ্ববিধাত্রী বলবীর বলচির উন্নত মমশীল। শতবর্ষে পদার্পণ করেছেন মহিষাদল সংস্কৃতি সভার পক্ষ থেকে আমরা পুষ্পবৃষ্টি করি। সমস্ত সদস্যরা পরিবৃত্ত করে আমরা মঞ্চে তাকে নিয়ে আসছি। সম্বর্ধনা জ্ঞাপন সেই বীর বিপ্লবী চিত্তরঞ্জন সামন্তকে মঞ্চে আহ্বান করছি। মহিষাদল সংস্কৃতি সভার মঞ্চে সেই বীর বিপ্লবী জীবন্ত কিংবদন্তি স্বাধীনতা সংগ্রামী যিনি শতবর্ষে পদার্পণ করেছেন, আমরা তার সম্বর্ধনা জ্ঞাপনের জন্য মহিষাদল সংস্কৃতি সভায় একটি ক্ষুদ্র অনুষ্ঠানের আপনাকে মঞ্চে আহ্বান করছি আন্তরিকভাবে। মঞ্চে আসছেন। এদিকে মঞ্চে জাতীয় পতাকা হাতে বেজে উঠল বন্দে মাতরম। জাতীয় সঙ্গীতের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মহিষাদলের রবীন্দ্র পাঠাগার। সমস্ত কিছুর আয়োজন স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্তের সম্মানে। আমরা দেশমাতৃকাকে প্রণাম জানাই। শুরু করছি আমাদের অনুষ্ঠান। রাষ্ট্রপতি সম্মান প্রাপক স্বাধীনতা সংগ্রামী শতবর্ষে পা দিলেন। রবিবাসরীয় বিকেলে মহিষাদল সংস্কৃতি সংস্থার পক্ষ থেকে মহিষাদল রবীন্দ্র পাঠাগারে আয়োজন করা হয় শতায়ু স্বাধীনতা সংগ্রামীর জন্মদিন। চিত্তরঞ্জনবাবু মহিষাদল কালিকাকুণ্ডু এলাকায় জন্মগ্রহণ করেন। গত 15ই নভেম্বর 100 বছরে পা দেন। শতায়ু স্বাধীনতা সংগ্রামী চিত্তরঞ্জন সামন্তের স্বাধীনতা সংগ্রামীর ইতিহাস নবপ্রজন্মের কাছে তুলে ধরতেই সংস্থার এই উদ্যোগ। আমাদের এই মহিষাদল এক পবিত্র মাটি, এক স্বাধীনতার মাটি। ইতিহাসে স্বাধীনতার যে অধ্যায়, স্বাধীনতা আন্দোলনের যে অধ্যায় আছে, সেখানে মহিষাদলের স্থান হিরণ্যপ্রভ হয়ে আছে, উজ্জ্বল হয়ে আছে। এই মহিষাদলে জন্মেছিলেন আমাদের দেশের
অহিংস আন্দোলনের প্রথম শহীদ গুণধর হাজরা। এখানে জন্মেছিলেন শ্রী নীলমণি হাজরা। এই নীলমণি হাজরা, যাকে মহিষাদলের মানুষ তথা আমাদের জেলার মানুষ কাকাবাবু বলে জানেন, তার একটা বিরাট ভূমিকা আছে নানানভাবে এখানকার স্বাধীনতা আন্দোলন সংগঠনে। বিশেষত আমাদের সুশীল বাবু, আজকে তিনি যে অবস্থায় এসে উন্নীত হয়েছেন, যেভাবে তার অবস্থার বিরাট একটা জায়গায় তিনি চলে গেছেন স্বাধীনতা আন্দোলনে, সেই তার সূত্রপাত হয় মূলত কিন্তু আমাদের এই নীলমণি হাজরার কাছে। তিনি বলেছিলেন, যখন সুশীলবাবু প্রথম রাজনীতিতে ঢোকেন, প্রত্যক্ষ রাজনীতিতে ঢোকেন লবণ আন্দোলনের একজন কর্ণধার হয়ে ঢোকেন, তারপর যখন মহিষাদল সংগঠনের দায়িত্ব দেওয়া হয়, তখন আমাদের এই নীলমণি হাজরার কাছে উনি এসেছিলেন। উনি বলেছিলেন যে কাকাবাবু বুক পেতে দিয়েছিলেন, আমি তার বুকের উপর নৃত্য করেছিলাম, আনন্দে নৃত্য করেছিলাম। লক্ষ্মীমণি হাজরা কাকিমা, তিনিও তাকে স্নেহের আশ্রয়ে আচ্ছাদিত করেছিলেন। এত সমস্ত ব্যক্তিত্ব এখানে জন্মেছিলেন এবং তাদের সমবেত প্রয়াসে, সমবেত আন্দোলনের ফলে মহিষাদলের স্বাধীনতা সংগ্রাম একটা মাত্রা পেয়ে গিয়েছিল এবং তমলুক তথা মেদিনীপুর জেলায় যে আন্দোলন সংগঠিত হয়েছিল তার মুখ্য ভূমিকায় মূলত ছিল মহিষাদল। এবং ভাবতে ভালো লাগে যে এই সমস্ত মানুষরা যারা মহিষাদলকে একটা অনন্য মর্যাদা দিয়ে গেছেন, যারা একটা সম্মানের শিখরে উন্নীত করে গেছেন, সেই সমস্ত মানুষদের মধ্যে একজন মানুষ এখনো শতবর্ষে পৌঁছে আমাদের মধ্যে আছেন, তিনি শ্রী চিত্তরঞ্জন সামন্ত এবং গোপীনন্দন গোস্বামী। এদের দুজনের মধ্যে একটা মিল আছে। একটা মিল মানে কি, দুজনেই ছাত্রাবস্থায় আন্দোলনে ঝাঁপিয়েছিলেন। ইনি যখন রাজস্কুলে পড়তেন, আমি আগে বলেছি যে রাজস্কুলে পড়ার সময় তিনি ছাত্র আন্দোলন করেছিলেন এবং সেটা প্রথম ছাত্র আন্দোলন মহিষাদলের বুকে বা আমাদের মেদিনীপুর জেলার মধ্যে প্রথম ছাত্র আন্দোলন। ছাত্রদের ধর্মঘট করিয়ে ছাত্রদের রাস্তায় বের করে এনেছিলেন এবং সেটা একটা দুঃসাহসিক প্রচেষ্টা। বিশেষ করে আমাদের রাজারা যখন ব্রিটিশ ভক্ত ছিলেন, ব্রিটিশের অনুগামী ছিলেন, সেই অবস্থায় গোপীনন্দন গোস্বামী একজন ছাত্র হিসাবে সেই দুঃসাহসিক ভূমিকা পালন করেছিলেন, এটা আমরা জানি। এরপর আমাদের চিত্তরঞ্জন বাবু, তিনিও সেই ছাত্রাবস্থায় কোন ক্লাসে পড়তেন আমি জানি না, তখন ওর বয়স 15 অথবা 16, ঠিক বলেছি তো, 15 অথবা 16। আমাদের যখন স্বাধীনতার অন্তিম সংগ্রাম শুরু হলো 1942 সালের 29শে ডিসেম্বর, যখন থানা দখল আন্দোলন করার চেষ্টা করা হলো, গোটা জেলা জুড়ে যখন সেই আন্দোলনের প্রয়াস করা হলো, বিশেষত তমলুক মহকুমায়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিষাদলের বিধায়ক তিলক কুমার চক্রবর্তী, পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস, প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি সহ অন্যান্যরা। শতায়ু চিত্তরঞ্জন সামন্তের হাতে একটি বটবৃক্ষ তুলে দেওয়া হয়। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত হয়ে মহিষাদলের ঐতিহাসিক বিষয়গুলিকে তুলে ধরতে হবে। নবপ্রজন্মের কাছে মহিষাদলের স্বাধীনতা সংগ্রামের বিষয়গুলিকে তুলে ধরার আহ্বান জানান বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। যাকে আমরা সবসময় পাই, তার দেখানো পথ, তার জীবন দর্শন, তার নির্দেশ। আমি বিধায়ক হিসাবে আজকে নির্বাচিত হয়েছি, কিন্তু এর আগেও যখন আমি জনপ্রতিনিধি হিসাবে কাজ করেছি, বিভিন্ন সময়ে প্রজ্ঞা স্মৃতিরক্ষা সমিতি সহ, মাতৃভবন সহ বিভিন্ন বিষয় নিয়ে উনি যা উপদেশ দিয়েছেন, আমরা চেষ্টা করেছি সেই উপদেশ পালন করে আমি ধন্য হয়েছি যে এই কাজটা করার সুযোগ পেয়েছি। এবং ওনাদেরই এই মতাদর্শ নিয়ে আমি যেদিন থেকে বিদায় হয়েছি মনে করেছি যে এই জিনিসগুলোকে অনেক বেশি করে মানুষের কাছে তুলে ধরতে হবে। এবং জানেন যে গান্ধী মেলা, গান্ধীজি যেখানে এসেছিলেন সেই পবিত্র মাটিতে,
সেই গান্ধী মেলা আস্তে আস্তে করে কিন্তু অনেক বেশি করে আড়ম্বরতার সঙ্গে পালিত হয়। 5 দিনের জায়গায় 7 দিন ধরে পালিত হয়। আমরা প্রতি বছর সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্ত মহোদয়ের জন্মদিন পঞ্চায়েত সমিতি এবং আমরা সকলে মিলেই প্রজ্ঞানন্দ স্মৃতিরক্ষা সমিতি সহ আমরা মহিষাদলের মানুষজন সকলেই প্রায় উপস্থিত হয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আমরা বিপ্লবী সুশীল কুমার ধারা মহোদয়েরও জন্মদিন পালন করি এবং সকলেই প্রায় আমরা সকলে উপস্থিত হই। তাই আজকে এই মহামানবের এই জন্মদিনে উপস্থিত থাকতে পেরে সত্যিকারই ধন্য, খুশি। আমি যেদিনই বিদায় হবার পরে, আপনারা জানেন যে মাসুরিয়ায় একটি স্মৃতিফলক ছিল। আমার মনে হয়েছিল যে স্মৃতিফলকটা অযত্নে আছে। সেটা প্রায় 8.5 লক্ষ টাকা ব্যয় করে প্রাক্তন অধ্যাপক তথা সংস্থার অন্যতম সদস্য হরিপদ মাইতি জানান, স্বাধীনতা আন্দোলনে মহিষাদলের ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস। আমরা চাই এই ধরনের স্বাধীনতা সংগ্রামীদের সম্বন্ধে বেশি করে নবপ্রজন্মের কাছে তুলে ধরতে। কমিটি রেস্টি করে সেই কমিটির মাধ্যমে লেখার চেষ্টা হয়েছে। কোনো ঐতিহাসিক লিখতে সাহস করেন না। তারা সেই ব্রিটিশের সেই রেকর্ড থেকে সেই থেকে কোনো প্রমাণ না থাকার জন্য তারা লিখতে সাহস করেন না। হরিপদবাবুর মতো এরকম আরও কিছু কিছু এরা এই ইতিহাস লেখার জন্য চেষ্টা করছেন। হরিবাবু কিছু কিছু লিখছেন। আমার বাড়িতে জার্মানির এক মহিলা সুশীলা আমার বাড়িতে রাখলেন। আমার অঞ্চলের ঘটনা বহু, নারী ধর্ষণ থেকে আরম্ভ করে অমানবিক ঘটনা অনেক ঘটেছিল। তাই সুশীলা প্রকৃত ওরা কয়েকজন দিয়ে সেই মহিলাকে আমার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেই মহিলা, জার্মানির মহিলা, বাইরের পাশ্চাত্য দেশের লোকেরা বা অন্যান্য দেশের লোকেরা জানে ব্রিটিশ একটা সভ্য জাতি, তারা শিল্পে উন্নত। সেই রকম দেশের মানুষরা এরকম কাজ করতে পারে, এটা পাশ্চাত্য দেশে কেউ জানে না। কারণ এখানে ঘটলে বাংলার ব্যাপার বা এখানে ভারতের তার ইতিহাস না থাকলে কি করে জানবে? তাই সেই ভদ্র মহিলা আমার ওখানে থেকে ইতিহাস লিখেছিলেন। মাসিলিয়া চণ্ডীপুরে যেসব মহিলা ধর্ষিতা হয়েছিলেন সেই সব মহিলাদের কথা, এবং এখানে অমানের যে অত্যাচার হয়েছিল, চার্চিল সিক্রেট ওয়ার বলে সেই ইতিহাস একটা বিরাট বই লিখেছিলেন ইংরেজিতে। হরিপদবাবু জানেন, তার একটা বই তার কাছে দেওয়া আছে, তিনি সেটা নিয়ে গবেষণা করছেন, কিছু কিছু ওই লিখছেন উনি। সেই জন্য আমি ওকে ধন্যবাদ জানাই। তো এইভাবে যেসব ঘটনা ঘটেছিল সেই জন্যই তিনি এইসব তা সুশীলা রাজনীতি ছেড়ে দিয়ে এইসব করলেন এবং তমলুকে একটা স্মৃতিসৌধ করলেন যে সেখানে গবেষণা করবে এইসব ব্যাপার নিয়ে, সেখানে করছে। তা তিনি গতায়ু হওয়ার পর সেই প্রতিষ্ঠানও সেই নড়বড়ে হয়ে গেছে। আর সেখানে কোনো রাজনীতি চলবে না। সেখানে শুধু সারা ভারতবর্ষে
তথা বিদেশের সমস্ত ইতিহাস নিয়ে এসে গবেষণা করবে ইত্যাদি এইসব যে ব্যবস্থা এবং তার যে প্রতিনিধি অবিভক্ত তমলুক মহকুমা প্রত্যেকটি থানা থেকে আজকে কি হচ্ছে, কারা কোথায় ওখানে ক্ষমতায় যাচ্ছে এবং সাধারণ মানুষ আজকে কি অবস্থায় আছে আপনারা জানেন। আমি সে কথা পরিচালনা করতে চাই না, আমি রাজনীতি কিছু করছি না, তাই আমি রাজনীতির কথা বলছি না। আর আমাকে কেউ প্রশ্ন করছেন যে আপনি 100% নিলেন কি করে, আপনারা যুবকদের বলছি আপনারা কি নিয়ম মাফিক চলেন? সূর্য যখন ওঠে মধ্য গগনে যায় তখন তার উত্তাপ খুব বাড়ে, তারপর যখন ঢালু হয় তখন তার উত্তাপ কমতে থাকে। আপনারা যুবকরা এলোমেলো হয়ে চলেন, নিয়ম মতো চলেন না। নদীর স্রোত জুয়া টাইম অ্যান্ড টাইম গালো একটু নাম, আপনারা তো নিয়ম মেনে চলেন না। আমরা জীবনযাত্রার যে জীবন ধারা সেটা একমাত্র মেনেই চলেন না। আপনারা যোগ ব্যায়াম করেন না, একটু যোগ ব্যায়াম করলে তো আপনার সব হয়। আমি কয়েকবার ডাক্তার দেখিয়েছি, আপনার দেশে তো কোনো রোগ নেই, কিছুই নেই। আপনার নিয়ম মাফিক চলবেন, স্বাস্থ্যটাই সম্পদ, আর কি সম্পদ? আপনার অনেক টাকা পয়সা আছে, অনেক অর্থ আছে, কিন্তু আপনার পেটের যন্ত্রণা যায়নি, তাতে কি সুখ আছে আপনার? অর্থ কি দিয়ে আপনার সুখ দিতে পারবে? কিছুই পারবে না। নিয়ম মাফিক চলুন, নিয়মের মধ্যেই থাকলে ঠিক আপনি ঠিক থাকতে পারবেন। আমাদের গুরুজন বলেন শতং জীব, আর হচ্ছে মানুষ করার কারিগর অধ্যাপক বাবু এবং যারা আছেন অধ্যাপক, এখানে হরিপদবাবু আছেন, আমার সভাপতি মহাশয়কে তাকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাই। এরাই তো শিক্ষকরাই তো মানুষ করার কারিগর। এরা যেভাবে করবে, যেভাবে বলবে, আমরা যদি সেভাবেই চলে, ছাত্ররা যারা তাদের সেইভাবেই চলে, তাহলে 100 বছর মাসে কেন আরো কিছু মারা যাবে। যেভাবে বলেছেন মরিতে চাইলে আমি সুন্দর ভবনে মানবের মাঝে থাকি বলে চাই। এই সূর্যকে নিয়ে এসে মানুষের সুখ দুঃখে গাঁথিয়া মালা রসিক স্বর্গ, তা যদি না পারি তবে তোমাদের সাথে পাইবে না। থাকে রবি ঠাকুরের কথা বলেছেন, তিনি বলছেন 100 বছরে আরো বেশি বাঁচতে চান। সক্ষম ভাবে থাকলে 100 বছর থাকা ভালো, দুর্বল শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে আরো বছর আর ঠাকুরকে ডাকা, ঠাকুর আমাকে রক্ষা করো, এই অবস্থা নিয়ে কি হবে? অসুস্থ শরীর নিয়ে যতক্ষণ সক্ষম থাকা যায় সমাজের কিছু করা যাবে। এইভাবে থাকলে আপনারাও 100 বছর থাকতে পারবেন সহজেই, যদি আপনার নিয়মের মধ্যে। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।